হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অনার্স এবং এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই পেপার থেকে একটি 10 নম্বর এবং দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের অনার্স আছে তোমাদের এটা MN4 পেপার এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট এটা তোমাদের MN5 পেপার, অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই পেপারটি। এবার প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, আজকে 10 নম্বরের বিদ্যালয় সংগঠন বলতে কি বোঝো, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। দেখবে আমাদের প্রশ্নের উত্তর লেখার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ কলেজ লেভেলে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথমেই তোমাদের লিখতে হবে বিদ্যালয় সংগঠনের ধারণা। দেখে নাও কি লিখবে সেখানে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় সংগঠন বা স্কুল অর্গানাইজেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সহজ কথায় শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলিকে বাস্তবে রূপায়িত করার জন্য বিদ্যালয়ে যে সুষ্ঠু পরিকাঠামো ও ব্যবস্থাপনার আয়োজন করা হয় তাকেই বিদ্যালয় সংগঠন বলে। জেবি সিয়ার্সের মতে সংগঠন হলো এমন একটি যন্ত্র যা কাজের জন্য মানুষ ও উপকরণকে একত্রিত করে। বিদ্যালয় সংগঠনের মূল কাজ হলো বিদ্যালয়ের মানবিক উপাদান যেমন শিক্ষক, শিক্ষার্থী এবং অশিক্ষক কর্মচারী এবং বস্তুগত উপাদান মানে গৃহ, আসবাবপত্র, পাঠাগার, লাইব্রেরির মধ্যে একটি সার্থক সমন্বয় সাধন করা। এটি কেবল প্রশাসনিক কাজ নয়, বরং এটি এমন একটি প্রক্রিয়া যা বিদ্যালয়ের পঠন পাঠন, সহপাঠক্রমিক কার্যাবলী এবং সামগ্রিক পরিবেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সাহায্য করে, যাতে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয়। এবার বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য দেখো। বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য, এখানে প্রথম বৈশিষ্ট্য কী আছে? প্রথম বৈশিষ্ট্য আছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য। বিদ্যালয় সংগঠনের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো এর একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকা। প্রতিটি বিদ্যালয় সমাজের চাহিদা ও শিক্ষার্থীদের মানসিক বিকাশের কথা মাথায় রেখে কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। সংগঠনের সমস্ত কাজকর্ম রুটিন বলছে, সংগঠনের সমস্ত কাজকর্ম রুটিন তৈরি থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ সব কিছুতেই সেই নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য পরিচালিত হয়। লক্ষ্যহীন সংগঠন কখনোই সার্থক শিক্ষা প্রদান করতে পারে না। তারপর হচ্ছে নমনীয়তা। একটি ভালো বিদ্যালয় সংগঠন সর্বদা নমনীয় হয়। সমাজ পরিবর্তনশীল এবং শিক্ষার চাহিদাও সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এই বিদ্যালয় সংগঠনের নিয়মকানুন বা কাঠামো এমন হওয়া উচিত যা প্রয়োজনে পরিবর্তন করা যায়। কঠোর বা অনড় নিয়ম শিক্ষার অগ্রগতিতে বাধার সৃষ্টি করতে পারে। নতুন শিক্ষণ পদ্ধতি বা প্রযুক্তির ব্যবহারকে স্বাগত জানানোর মতো অবকাশ এই সংগঠনে থাকা জরুরি। তারপর হচ্ছে দেখো, সম্পদের সার্থক সমন্বয়। বিদ্যালয় সংগঠনের অন্যতম কাজ হলো মানবিক ও বস্তুগত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করা। বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা হলেন মানবিক সম্পদ, অন্যদিকে ভবন, ব্ল্যাকবোর্ড, বইপত্র এগুলো বস্তুগত সম্পদ। একটি আদর্শ সংগঠন এই দুই ধরনের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়, যেমন সঠিক সময়ে সঠিক ক্লাসে শিক্ষকের উপস্থিতি বা লাইব্রেরির বইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করাই হলো সংগঠনের কাজ। তারপর হচ্ছে দেখো, গণতান্ত্রিক পরিবেশ। আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়ে সংগঠন হবে গণতান্ত্রিক। এখানে প্রধান শিক্ষক স্বৈরাচারী শাসকের মতো আচরণ করবে না। বিদ্যালয়ের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রয়োজনে অভিভাবকদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়। পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিদ্যালয় পরিচালিত হলে সংগঠনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীদের মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে ওঠে। পরের পয়েন্ট হচ্ছে দায়িত্ব বন্টন ও সহযোগিতা। বিদ্যালয় সংগঠনের কাজের সুষ্ঠু বন্টনের বৈশিষ্ট্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান শিক্ষক একা সব কাজ করতে পারেন না, তাই যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সহশিক্ষক এবং অন্যান্য কর্মীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। এর ফলে প্রত্যেকের
নিজের কাজ সম্পর্কে সচেতন থাকে এবং একে অপরের সহযোগিতায় বিদ্যালয়ের সামগ্রিক শৃঙ্খলা বজায় থাকে। পরের অংশটুকু নিয়ে আলোচনা করব এবং আরও দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। বাকি অংশটুকু বুঝে নাও। আরেকটি এখানে পয়েন্ট হচ্ছে সমাজকেন্দ্রিকতা। জন ডিউই বলেছেন, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। তাই বিদ্যালয় সংগঠনের একটা বড় বৈশিষ্ট্য হলো সমাজের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা। বিদ্যালয় সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সমাজের মানুষের অংশগ্রহণ, সমাজের প্রয়োজনে বিদ্যালয়ের ভূমিকা পালন, এই পারস্পরিক সম্পর্কর একটি সার্থক সংগঠনের লক্ষণ। তারপর উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পরিশেষে বলা যায় বিদ্যালয়ের সংগঠন হলো শিক্ষার দেহস্বরূপ আর শিক্ষা হলো তার প্রাণ। একটি সুপরিকল্পিত ও সুশৃঙ্খল সংগঠন ছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। বিদ্যালয় সংগঠন শুধুমাত্র নিয়মকানুনের সমষ্টি নয়, এটি একটি জীবন্ত প্রক্রিয়া যা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। উপযুক্ত পরিকাঠামো, গণতান্ত্রিক পরিবেশ এবং সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমেই একটি বিদ্যালয় সংগঠন সার্থক হয়ে ওঠে এবং দেশের ভবিষ্যৎ নাগরিক গড়তে বিশেষ ভূমিকা পালন করে। এবার 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখো। 5 নম্বরের প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য বা গুরুত্ব। এখানে দেখো প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থাপনা হলো শিক্ষা প্রতিষ্ঠানের চালিকা শক্তি। শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিকল্পনা গ্রহণ এবং শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য সঠিক নির্দেশনার প্রয়োজন হয়, যা একমাত্র উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব। এটি প্রতিষ্ঠানের মেরুদণ্ড স্বরূপ, যা ছাড়া কোনো শিক্ষা পরিকল্পনা সফল হতে পারে না। এবার হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনার গুরুত্ব বা তাৎপর্য। প্রথম পয়েন্ট হচ্ছে লক্ষ্যের বাস্তবায়ন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে। শিক্ষা ব্যবস্থাপনা সেই লক্ষ্যগুলিকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। সঠিক পরিকল্পনা, তারপরে সংগঠন নির্দেশনার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টাকে লক্ষ্যের দিকে চালিত করাই ব্যবস্থাপনার প্রধান কাজ। তারপরে কি, সম্পদের সুষ্ঠু ব্যবহার। শিক্ষা প্রতিষ্ঠানে মূলত 2 ধরনের সম্পদ থাকে, মানবিক সম্পদ আর হচ্ছে বস্তুগত সম্পদ। ব্যবস্থাপনা নিশ্চিত করে যে এই সম্পদগুলোর কোনো অপচয় না হয় এবং সব কিছুর সর্বোচ্চ ও সঠিক ব্যবহার হয়। তারপর হচ্ছে শিক্ষার অনুকূল পরিবেশ। বিদ্যালয়ের পঠন পাঠনের জন্য একটি সুস্থ ও শান্ত পরিবেশ তৈরি করা ব্যবস্থাপনার অন্যতম গুরুত্ব। ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং ভয়ের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা আনয়ন করা এর দায়িত্ব। তারপরে হচ্ছে সমস্যার সমাধান ও উদ্ভাবন। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে নানা সমস্যা দেখা যায়, যেমন আর্থিক সংকট, প্রশাসনিক জটিলতা, ছাত্র অসন্তোষ। দক্ষ ব্যবস্থাপনা দ্রুত ও কার্যকরভাবে এই সমস্যাগুলি চিহ্নিত করে সমাধান করতে পারে এবং নতুন নতুন চিন্তাধারা বা উদ্ভাবনের সুযোগ করে দেয়। এবারে উপসংহার দেখে নাও এই প্রশ্নের, ঠিক আছে। তারপরে পরের প্রশ্ন যেটা আছে, বিদ্যালয় সংগঠনের ধারণাটি সংক্ষেপে লেখো। দেখো এখানে ভূমিকাটা তোমরা দেখে নাও, আমি বিদ্যালয় সংগঠনের ধারণাটা বলছি। দেখো বিদ্যালয় সংগঠন, দেখো সংগঠন শব্দটি এসেছে অর্গানিজম বা জীব দেহ থেকে, যার অর্থ হলো এমন একটি সত্তা যা বিভিন্ন অংশের সমন্বয়ে গঠিত এবং প্রতিটি অংশ একে অপরের উপর নির্ভরশীল। মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন মিলিতভাবে কাজ করে দেহকে সচল রাখে, ঠিক তেমনি বিদ্যালয়ের বিভিন্ন উপাদান একত্রিত হয়ে শিক্ষার কাজ পরিচালনা করে। শিক্ষাবিদ জেবি সিয়ার্স এর মতে সংগঠন হলো কাজের জন্য মানুষ ও উপকরণকে একত্রিত করার একটি যান্ত্রিক ব্যবস্থা। সহজ কথায় বিদ্যালয় সংগঠন হলো বিদ্যালয়ের মানবিক উপাদান এবং বস্তুগত উপাদানগুলির মধ্যে একটি সার্থক ও সুষম সমন্বয় সাধন। এটি কেবল রুটিন তৈরি
বা ক্লাস নেওয়া নয়, বরং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে এমনভাবে সুবিন্যস্ত করা যাতে শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশ ঘটে। এটি একটি গতিশীল প্রক্রিয়া যা সময়ের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হতে পারে এবং বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। শিক্ষাবিদ রায়বান যথার্থই বলেছেন, সংগঠন নিজেই কোনো লক্ষ্য নয়, এটি লক্ষ্য অর্জনের একটি উপায় মাত্র। দেখো, এবার উপসংহার দিয়ে শেষ করবে। আমাদের নোটসের এরকম কোয়ালিটি আছে এবং আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় পেইড ব্যাচে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো।